ইরাক সম্পর্কে কিছু কথা। ইরাকের কিছু মজার ঘটনা যেমন ধরেন একটা বিষয় হলো যে আমাদের যে বাজেট হয় সেই বাজেটে ৯৫% টাকা এসছে তাদের তেল থেকে ২০২২ সালে। তাহলে কি পরিমাণ তেল রপ্তানি হয়। আর কিছু মজার ঘটনা হলো যে সাদ্দাম হোসেন নাকি এরকম শোনা যায় যে খেতে বসেছে তার জামাইসহ। তারপরে জামাই পকেটের দিকে হাত দিয়েছে এরকম মনে হয়েছে সাদ্দামের। তার মনে হয়েছে এ তো জামাই আমাকে গুলি করবে। সে তার পিস্তল বের করে গুলি করে মেরে ফেলেছে। আবার যে বাগদাদি আমাদের বন্ধু, সে বলছে যে সাদ্দাম নাকি তার মেয়েকে গুলি করে মেরে ফেলেছে। আবার সেই বন্ধুই আবার বলছে যে ইরাকে তেমন একটা সমস্যা নাই, সবাই সাদ্দামকে পছন্দ করে। আবার একটা গল্প করছে যে নদী, সে নদী নাকি খালি বালি আর বালি, মানে মনে হচ্ছে যে বালিরই নদী, বালির সমুদ্র। তো ওইখানে আমি আবার একটা মজা করলাম যে একজন নদীতে গেছে, নদীতে প্রচুর বালি, তখন বলছে যে এত বালু, ওরে বাপরে বাপ কত বালু। তখন একজন ধমক দিয়েছে বন্ধু, তখন সে বলছে তাও তো মহিষের গাড়ির এক গাড়ি হবে। তাহলে ইরাকে যে সম্পদ আছে সেই সম্পদের যদি ৯৫% তেলই দিতে পারে, তাহলে যে চাকরি করছে যারা আয় করছে তাদের উপরে তো ট্যাক্স বসানোরও দরকার নাই। বাংলাদেশে ধরেন যে বাজেট ঘাটতি থাকে, সেখানে যদি এই তেলের খনি থাকতো তাহলে আমাদের তো চিন্তাই হতো না। কারণ ট্যাক্সই তো দরকার না। অস্ট্রেলিয়ায় ধরেন অনেক বেশি যদি বেতন পান তাহলে 40% কিন্তু ট্যাক্স কাটতে পারে। তাহলে একটা মাত্র তেলের অবস্থাতেই ইরাকের এই অবস্থা। ইরাক বাংলাদেশের থেকে প্রায় ৩ গুণ বড়। এম, হুম। আবার আমাদের বাংলাদেশের দিকে আবার যদি তাকান তাহলে দেখবেন যে পাট, সোনালি আঁশ, গোল্ডেন ফাইবার, এই পাট যদি চিটিং না করতো তাহলে বাংলাদেশ অনেক টাকার মালিক হতো। বাংলাদেশ বিশ্বের অন্যতম বড়লোক হতো। বিশ্বে সবাই আমাদের পাট নিয়ে কাড়াকাড়ি করতো। কিন্তু ওই যে পাট যখন দাম বেড়েছিল, বিদেশে রপ্তানি করা শুরু করলো, সেই পাটের ভেতরে কলার গাছ, ইট, বালু, মাটি এইসব দিয়ে ভরিয়ে ফেললো। তখন আর বায়াররা কিন্তু বিদেশে আর এই পাট নিল না। আমাদের আমের কথা চিন্তা করেন, ব্রাজিলের আম নাকি এমন স্বাদের না, কিন্তু পৃথিবীতে সবথেকে এক্সপোর্ট হয় ব্রাজিলের আম। অথচ আমাদের আম পৃথিবীর সেরা আম। এই আম যদি বিশ্বে পাঠানো যেত সেইভাবে, তাহলে কি পরিমাণ কারেন্সি আমাদের দেশে আসতো। কিন্তু ওই যে চিট, বদমাশ, মানে জঘন্য মানুষ মিথ্যা ছলচাতুরি শয়তানি করে,